আজকে আমরা আর্টিকেলস অফ দি কনস্টিটিউশনটাকে শুরু করছি। তাহলে এটাকে কীভাবে লেখা যায় সেটা আমরা দেখি। তোমরা বারবার কী করবে, একটা পেজ নেবে, পেজটাকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করবে যাতে এটার মধ্যে কীভাবে জিনিসটাকে ভরাতে পারি। একটা পেজ, দুটো পেজ, বাট তুমি সবসময় মনে পজিশন যেন তুমি মেনটেন করতে পারো, বাঁ দিকে যা ডান দিকে তাই। আমি বেশি কথার মধ্যে যাচ্ছি না, আমি করাতে দেখতে দেখতে তোমরা জিনিসটার আন্দাজ পাবে। প্রথমে কী করছি, পেজটাকে বিভাজন করে নিচ্ছি দুটোর মধ্যে। ওকে, আচ্ছা, এর থেকে বেটার করতে পারি, চলো। এর থেকে বেটার করা যেতে পারে এই রকম জিনিসটা, যে আমরা লাইন টানার জিনিসটা কোথায়, ওকে, এইরকম। ওকে, তাহলে এরপর কি করতে পারি, বাঁ দিকটায় চলে আসি। ওকে, এইটা প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমাদের তিনটে পার্ট। ঠিক আছে, লেখার চেষ্টা করি, চলো। পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3, তিনটে পার্ট লিখলাম। পার্ট 1 কি বলছে, পার্ট 1 আমাদেরকে বলছে হচ্ছে প্রথমে পার্ট 1-এর মধ্যে হচ্ছে 1 থেকে 4 অব্দি আর্টিকেলস, এখানে দিয়ে আমি আর্টিকেল লিখি। পার্ট 1 থেকে 4-এর 1 থেকে 4 অব্দি আর্টিকেল কী বলছে, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন আর টেরিটরির ব্যাপারে তাদের সব কিছু বলা আছে। তারপর কি বলা আছে, 5 থেকে 11, যেটা তোমাকে বলছে সিটিজেনশিপের ব্যাপারে। ঠিক আছে, আর তারপর পার্ট 3টা হচ্ছে সব থেকে বড়, যেখান থেকে তোমার শুরু হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ইটস অ্যাবাউট অল ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস থেকে আমাদের অ্যাকচুয়ালি পড়া শুরু হয়। ঠিক আছে, পড়া কীভাবে শুরু হয়, প্রথমে আমরা লিখবো হচ্ছে এখানে আর্টিকেল 12। ঠিক আছে, কারণ এখানে 11তে শেষ হয়েছে, তো এটাকে ফলো করার চেষ্টা করো। এটা হচ্ছে আর্টিকেল 12, তারপর হচ্ছে আর্টিকেল 13। আমি বারবার আর্টিকেলগুলো লিখবো না, এরকম 12-13 থেকে লেখা শুরু করছি। আচ্ছা, 12 নম্বর আর্টিকেল আমাদের কী বলছে, প্রথমে এটা ডেফিনিশন দেবে। যে কোনো কিছু শুরুতে ইন্ট্রোডাকশন ডেফিনিশন থাকে, তাই ডেফিনিশনই হয়। 13 কী বলছে, আমাদের ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে, 13 বলছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, কিছু না কিছু তো রাইটস আছে, তাদের প্রতি যদি কোনো অনিয়ম ঘটে, তাহলে সেটার সাথে কোনো যদি আমাদের ইনকনসিস্টেন্ট থাকে, বা সেটা যদি ডেরোগেশনের কিছু থাকে, যে সেটাকে মানছে না, অমান্য করছে, তাহলে সেই ব্যাপারে লেখা আছে আর্টিকেল 13 মানে বলতে পারো আনলাকি 13 মানে ফান্ডামেন্টাল রাইট আছে, তার সাথে মিলছে না জিনিসগুলো, ইনকনসিস্টেন্ট থেকে যাচ্ছে, বা ইন ডেরোগেটরি টু দ্য ফান্ডামেন্টাল রাইটস, এমন কিছু ঘটনা টেক প্লেস করছে। এটা গেলে 12-13। তো তারপর কী হবে, 14 থেকে শুরু হবে। কিন্তু 14 লেখার আগে আমরা একটু সাজিয়ে নিত, কীভাবে সাজিয়ে নেব, আচ্ছা ভালো করে দেখো, এইটা একটা বক্স। ওকে, তারপরে হচ্ছে বেশি জায়গা দেওয়া যাবে না, কারণ আমাকে একটা পেজের মধ্যে ভরাতে হবে। তাহলে এইটা একটা বক্স, তারপর এইটা একটা বক্স, তারপরে এইটা একটা বক্স, তারপরে এইটা একটা বক্স, তারপরে এইটা একটা বক্স, আর নিচের বক্সটা করছি, বাট অবভিয়াসলি সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। আচ্ছা, গোটা পিকচারটা দেখার চেষ্টা করো। এইভাবে আছে, আমরা এখনও বাঁ দিকটাতে আছি, ডান দিকে কিন্তু এখনও ঢুকিনি। তাহলে কটা বক্স এঁকেছি আমরা, 1 2 3 4 5 6। তোমরা প্র্যাকটিসও করবে এইভাবে প্র্যাকটিস করলে পর দেখবে জিনিসটা মাথার মধ্যে ঢুকছে, নাহলে আবার কে কোনটা কি জিজ্ঞেস করবে বুঝতে পারবে না। তো তার থেকে ভালো রোড ম্যাপটা যাতে ক্লিয়ার থাকে। আচ্ছা, প্রথম বক্সে কী বসবে, প্রথম বক্সে বসবে অবভিয়াসলি আমাদের রাইট টু ইকুয়ালিটি। তারপরে বসবে আমাদের হচ্ছে রাইট টু ফ্রিডম। প্রথমে ইকুয়ালিটি হলো, তারপরে মুক্তি পেলাম, তারপরে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। মুক্তি পাওয়ার পরেই যত রকমের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তাই রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন থেকে বাঁচার জন্য আমাদের যা যা করণীয়। আচ্ছা, তারপর কি হচ্ছে, এক্সপ্লয়টেশন থেকে বাঁচার পর এবার আমরা ধর্মের আশ্রয় নিচ্ছি, তাহলে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ঠিক আছে, তারপরে আছে তোমার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। আচ্ছা, সেভিং অফ সার্টেন লজ আছে, এর মাঝে একটা পড়ে সেভিং অফ সার্টেন লজ, যেটা এখানে আঁকিনি। আর লাস্টে তোমার পড়বে হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এইটা হয়ে গেলে পর এখানে কিছু কিছু হয়, তারপরে আমরা ঢুকে যাই, অ্যাকচুয়ালি এটা আমাদের পার্ট 3 অবধি ছিল, এরপরে আমরা এইখান থেকে ঢুকে যাই হচ্ছে পার্ট 4-এ, যেটাকে বলবো হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ঠিক আছে, বাট এটা আপাতত যাচ্ছি না, বাঁ দিকটাকে কমপ্লিট করার চেষ্টা করি। বাঁ দিকটাকে ভালো করে দেখো, তাহলে কটা বক্স হলো, অ্যাকচুয়ালি এটাকেও একটা বক্স ভাবতে পারো, বাট ইটস নট দ্যাট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যেটা বেশি ইম্পর্ট্যান্ট এইটা,
একটা ছন্দ মনে রাখো, 5 4 2 4 2 3 আবার 4। কি বললাম? 5 4 2 4 2 3 4, 5 4 2 4 2 3 4। কেন বলছি জিনিসটা? তা তুমি এইভাবে মনে রাখতে পারবে যে আর্টিকেল, যে রাইট টু ইকুয়ালিটির আন্ডারে আমাদের 5টা আর্টিকেল আছে, এটাও তো দেয়। তাহলে আর্টিকেল 13-র পর থেকে 5টা লিখব। আর্টিকেল কত লিখব? 14, আর্টিকেল 15, 16, 17, 18। ঠিক আছে, ইজি, ডান। 5টার পর এখানে তাহলে কটা লিখবো? 4টে। তাহলে 19, 20, 21, 22। ঠিক আছে, কিন্তু এখানে একটু মনে রাখবে 21-এর পরে একটা 21 পরে ঢোকানো হয়েছে, সেটা আমরা সব কটাতে আসবো, ডিটেলসেই যাবো। আপাতত এইটুকু দেখি। তারপরে কি আছে? রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন 22-এর পর কী হবে? দুজনের জায়গা রেখেছি আমরা, তাহলে 23, আর তারপর একটা লাইন ছিল 24। তারপরে কি আছে? ফ্রিডম অফ রিলিজন, একটু জায়গা শর্ট পড়ে গেছে, বাট অল রাইট। এটা হচ্ছে 25, 26, এটা হচ্ছে তোমার 27, তারপর আছে 28, 4টে। আচ্ছা, কালচারাল অ্যান্ড এডুকেশন রাইটে আছে তোমার 29 আর 30। তারপরে আছে সেভিং অফ সার্টেন লস, যেটা খুব বেশি আসে না, তাই আপাতত একটাতেই লিখে দিচ্ছি, 31A, 31B, 31C। ঠিক আছে, 3টে, আর লাস্টেটায় 4টে বসবে, তাহলে অবভিয়াসলি এখানে 32, 33, দুটো এইখানে লিখলাম, আর এইখানে তো জায়গা ছেড়েছিলাম না, তাহলে 33 হয়ে গেছে, 34 অ্যান্ড 35। আর যখন আমরা ডিপিএসপিতে নেমে আসবো সেটা 36 থেকে শুরু হচ্ছে, বাট আমরা আগে এইটুকুতে ফোকাস করি। প্রথমে আছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি আমি প্রথম থেকে পড়াবো না বা বলবো না, যেখান থেকে ইচ্ছা শুরু করবো। ঠিক আছে, মনের মধ্যে পরপর যেতে হবে এমন কোনো আবশ্যিকতা নেই। আচ্ছা, 17, আমি প্রথমে 17টা বলি। 17 কেন? কারণ 17 কা খতরা। 17 কা যদি হিন্দিটা তোমরা একটু বুঝতে পারো, খতরা মানে হচ্ছে ডেঞ্জার। তাহলে 17 মানে কি? বেসিক্যালি ডেঞ্জার, মানে কেউ আমাকে ছুঁয়েছে, বলছে এই ছুঁস না, তুই ডেঞ্জার। তাহলে এইটা কী হচ্ছে? মানসিক যে কি ভারসাম্যহীনতার পরিচয়। তাহলে 17 কা খাতরা মানে অ্যাজ ইফ ছুঁয়ে আমায় যখন দেখছে, আমি বলছি ছুঁস না, তাহলে আনটাচেবিলিটি, অচ্ছুতের ব্যাপার বলা আছে। তাহলে আনটাচেবিলিটির ব্যাপারে কী বলা থাকতে পারে একটা কনস্টিটিউশনে? আনটাচেবিলিটি এগেনস্টে বলবে, তাহলে বেসিক্যালি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। বোঝা গেল? 17 কা খাতরা, তাই 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে, আচ্ছা 17 পড়লাম। আচ্ছা 16 মানে কি? 4 স্কোয়ার, 4 স্কোয়ার, 4 স্কোয়ার, 4 স্কোয়ার, ইকুয়াল। ঠিক আছে, 4 স্কোয়ার ইকুয়াল। তাহলে কি বলছে? ইকুয়াল অপরচুনিটিস ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টের জায়গায় তোমার ইকুয়াল অপরচুনিটিস থাকবে। কোথাকার এমপ্লয়মেন্ট? পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি দপ্তরে। ঠিক আছে, আচ্ছা 18 কী বলছে? 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, 18 হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। অ্যাবলিশন অফ টাইটেলস। ঠিক আছে, তাহলে কী পড়ে থাকলো? 14 আর 15 পড়ে থাকলো। 15 মাঝে 15টা এরকম করবে, কাটা 15 মানে সব কাটা, কারণ আঁকতেই থাকবে, ব্রেনের মধ্যে ইমপ্রেশন পড়তে দাও, কাটা। কী কাটা বলছে? মানে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, মানে ধর্ম থেকে, জাতপাত থেকে এইসবের উঠতে বলছে, কাস্ট, সেক্স এবং প্লেস অফ বার্থ। ঠিক আছে, তো সব কাটা। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, কোনো রকমের ডিসক্রিমিনেশন করা চলবে না। 14 কী বলছে? 14 বলছে ইকুয়ালিটি বিফোর ল। এইভাবেই প্র্যাকটিস করতে হবে। ভাবো তুমি আঁকছো, লেখাও তো এক প্রকার আঁকা, ভাবো তুমি আঁকতে থাকছো, এরকম করতে চলে আসবে। ট্রাস্ট করো, চলে আসবে। আচ্ছা, তারপরে কি বলছে? 19, 20, 21, 22। আমি তো বলছিলাম 4টে, 21 এটা মাঝখান থেকে ঢুকেছে। আমরা সব কিছুর ব্যাপারে ভেবেছি, কিন্তু এডুকেশনের ব্যাপারে ভাবিনি। তাই এডুকেশনের ব্যাপারে ভাবিনি, এটা তো তাহলে ঢোকাতে হবে। তাহলে এডুকেশনটা যখন ঢুকিয়েছি, তার মানে কি? এই যে 21, এই যে টিপিক্যালটা হচ্ছে এডুকেশন। আমি আবারও বলছি, আমি পর পড়াবো না, এইভাবেই পড়াবো, কারণ তোমায় যে কোনো জায়গায় র্যান্ডমলি বলা হবে, এবং তোমার মনের মধ্যে যাতে ম্যাপটা থাকে, এটা একবার পড়তে থাকতে আস্তে আস্তে তোমার পরপরই মনে থাকবে, সেটা ব্যাপার নয়, কিন্তু যতটা ইজিভাবে পড়ানো যায়। তাহলে 21 সব কিছুর ব্যাপারে ভাবা হচ্ছে, কিন্তু শিক্ষার ব্যাপারে ভাবা হয়নি। আরে শিক্ষার ব্যাপারে ভাবা হয়নি, ঢোকা শিক্ষাটাকে কোথায় ঢোকাবে? 21 ঠিক আছে,
তারপরে কি হচ্ছে, এবার এর আগে পরেগুলো দেখতে হবে। 22 বলছে 22 দুই দুই অ্যারেস্ট, তাহলে একটা দুইকে অ্যারেস্ট নাম দাও আর একটা দুইকে ডিটেনশন নাম দাও। এই অ্যারেস্ট আর ডিটেনশন থেকে আমি প্রোটেকশন পাবো, এই অ্যারেস্ট আর ডিটেনশন থেকে আমরা প্রোটেকশন পাবো। 21 কি বলছে, তোমাদের যদি সত্যি বলি না এইভাবে পড়ার থেকে এটা পড়ো, এটা এডুকেশন তো, বাকি সব কটার শুরুতে প্রোটেকশন প্রোটেকশন প্রোটেকশন, আবার দেখো প্রোটেকশন, আবার প্রোটেকশন। ঠিক আছে, প্রথম শব্দগুলো প্রত্যেকটার আমরা জানি প্রোটেকশন। কি বলছে 22 কি বলছে, অ্যারেস্ট আর ডিটেনশন, এই দুটোর থেকে প্রোটেকশন হয়ে গেল। 21 কি বলছে, প্রোটেকশন অফ লাইফ আর লিবার্টি, লাইফ আর লিবার্টির থেকে প্রোটেকশন। লাস্টেরটা অ্যারেস্ট আর ডিটেনশন থেকে প্রোটেকশন, 21টাও লাইফ আর লিবার্টির থেকে প্রোটেকশন। আচ্ছা, কোনো কিছু অপরাধ করার থেকে প্রোটেকশন, অর্থাৎ 20 তো ও এর মতন দেখতে কি হয় ইংরেজি শব্দে, অফেন্সেস, তাহলে কোনো রকমের ক্রাইম করলো, তাহলে ইন রেসপেক্ট অফ কনভিকশন, যে তোমার যদি কোথাও ধরা হলো, কনভিকশন অফ অফেন্সেস করার থেকে প্রোটেকশন। আর 19, এই কথাটা মনে রাখো, 19 আমার কথা একটু শুনিস, তাহলে কি শুনবে, আমার স্পিচ শুনবে, তাহলে ফ্রিডম অফ স্পিচ। এইভাবেই পড়ো, কোনো লজিক্যালি নয়, জাস্ট পড়তে থাকো। 19 আমার কথা একটু শুনিস, কি শুনবে, ফ্রিডম অফ স্পিচ, দ্য প্রোটেকশন অফ দ্য ফ্রিডম অফ স্পিচ। তাহলে কিন্তু সেকেন্ড বাঁধটাও ডান। এবার আসছি আমরা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনে। কি বলবো, এটা আমরা বলবো হচ্ছে 23 তো, আচ্ছা 23 না, আগে 24 বলি। 24 হচ্ছে প্রত্যেক 14 বছরের নিচে যে বাচ্চা কাচ্চা আছে, আমি ড্র করে দিই, 14 বছরের নিচে যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে ফ্যাক্টরিতে ঢোকানো যাবে না, মানে এমপ্লয়মেন্টের রুজি এমপ্লয়মেন্টের কোনো কাজ করানো যাবে না। ঠিক আছে, ছবিতে দেখো, পরে ডিসক্রিপশানে যখন এমসিকিউতে আসবে তুমি এমনি পড়েই বুঝতে পারবে। 24-24-এর সাথে 14টাকে অ্যাসোসিয়েট করো, 14 বছরের নিচে বাচ্চাদেরকে কোনো রকম ফ্যাক্টরিতে ঢুকিয়ে এমপ্লয়মেন্ট কাজ করানো যাবে না। 23 কী বলছে, 23 বলছে তাহলে 24-এর মতনই 23, যে ফোর্সড লেবার করানো যাবে না। ঠিক আছে, 24 পরে 23টাকে অ্যাটাক করার চেষ্টা করো, ফোর্স লেবার করানো যাবে না, করা যাবে না। আর ট্রাফিক করা যাবে না, হিউম্যান ট্রাফিকিং হয় সেটাও করা যাবে না। ঠিক আছে, 24-এ 14 বছর বয়সের নিচে কাজ করানো যাবে না ফ্যাক্টরিতে এমপ্লয়মেন্টের জন্য। আগেটা কি ফোর্স লেবার, মানে যে কোনো মানুষ, ইট ক্যান বি অলসো অ্যাডাল্ট, যে কোনো মানুষকে যা গিয়ে কাজ কর এইটা করানো যাবে না। 23-24 টান। 25-26-27-28 রাইট, এটা কি আসছে, রিলিজিয়ানের জায়গাটা চলে আসছে। আচ্ছা, তার আগে 29-30 করিয়ে দিই, যেগুলো ছোটো আছে করিয়ে দিই, মনে হবে যেন হয়ে যাচ্ছে জিনিসগুলো। তাহলে 30-এ আমি 30 মানে লিখবো ডাইরেক্ট, 30 মানে ডাইরেক্ট লিখছি মাদ্রাসা। কেন মাদ্রাসা, জাস্ট একটা এক্সাম্পল, 30 মাদ্রাসা ভাবলে, মাদ্রাসা জাস্ট অ্যান এক্সাম্পল, তাহলে এর পেছনে কথাটা কি বলতে চাইছে, বেসিক্যালি বলছে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন। বুঝতে পারছো, যারা সংখ্যালঘু তারা যাতে নিজেদের মতন করে, মাইনরিটিসরা যাতে এডুকেশনাল ইনস্টিটিউশন তারা স্থাপনা করতে পারে। তা 30 মাদ্রাসা, কেন মাদ্রাসা বলছি, 30 মাদ্রাসা, এইভাবে মনে রাখো, 30 মাদ্রাসা, এত বড় লাইন মনে রাখতে হবে, মাদ্রাসা কেন ভাববে, যে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে 29 কী হবে, অফকোর্স মাইনরিটিসদের নিয়েই কিছু বলা হবে, মাইনরিটিসদের প্রোটেকশন অফ রাইট, যে কোনো মাইনরিটিস অফকোর্স, নট জাস্ট মুসলিমস, ক্রিশ্চিয়ানস, জেইনস, পার্সিস, সবার জন্যে প্রোটেকশন অফ রাইটস অফ দি মাইনরিটিস। ঠিক আছে, 29-30 হয়ে গেল। 31-এ 31B 31C অতটা ইম্পর্টেন্ট নয় বললাম। আচ্ছা, এবার রিলিজিয়ানটায় আসি, যেটা একটু বড় আছে। রিলিজিয়ান তোমায় কী বলছে, 26, ছোটোগুলো আগে বলে দিই। 26 হচ্ছে রিলিজিয়াস অ্যাফেয়ার্স, নিজের মতন করে তুমি করতে পারো, ফ্রিডম টু ম্যানেজ। ঠিক আছে, 25 বলছে, 5 স্কোয়ার বলছে
প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন, প্র্যাকটিস করতে পারো আর প্রোপাগেট মানে তুমি কোথাও জনসভা করতে পারো, যেখানে প্রোপাগেশন করবে তোমার রিলিজিয়ানের ব্যাপারে তুমি কথা বললে যে আমাদের ধর্ম এই বলে সেই করে, ঠিক আছে? প্র্যাকটিস করতে পারবে, প্রোপাগেট করতে পারবে। 27 কী বলছে, তুমি যদি রিলিজিয়াস কোনো ইনস্টিটিউশন সেট আপ করো তার জন্য ট্যাক্স দিতে হবে না, হবে না। 28 বলছে গভর্নমেন্ট নিজে থেকে কখনো কোনো রকম ইনস্টিটিউশন, কোনো মানে রিলিজিয়াস ইনস্টিটিউশনে কিন্তু ডাইরেক্টলি টাকা দিতে পারবে না, গভর্নমেন্ট দিতে পারবে না। কোনো মানুষ হতে পারে, তার আগ্রহ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কোনো ট্রাস্ট হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট সরাসরি যে গভর্নমেন্ট যে হ্যাঁ 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 আমি এই পার্টিকুলার সম্প্রদায়ের জন্য টাকা দেবো, এটা পসিবল নয় লিগালি। ওকে, এই হয়ে গেল 25, 26, 27, 28। তারপর আসছে কি রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এটাকে না একটু বাদ দিয়ে যাও, এটা কখনো যদি এমসিকিউ রেসপেক্টে আসে তখন পড়া যাবে, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এটাকে এই মুহূর্তে করার দরকার নেই। আপাতত বাঁ দিকটা যেটা পড়লে এটা এইভাবে বারবার বারবার ভিডিওটা দেখে 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 একবার নিজের মতন করে লিখে নেবে, খাতাটাকে নেবে, বিভাজন করবে, দুটো দিক এলো, বাঁ দিক করে লিখলে, এই হয়ে গেল। এবার চলে আসছি আমরা ডিপিএসপিতে। ডিপিএসপিতে আমাদের কী বলেছে, কী বলেছিলাম 36 থেকে শুরু হবে। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, শুরু কোথা থেকে হবে এটা ইম্পর্টেন্ট। শুরু হচ্ছে সবসময় ডিপিএসপি সুন্দর সুন্দর, ঠিক আছে? সুন্দর সুন্দর ভাবো, সুন্দর সুন্দর মানে হচ্ছে পার্ট 4 যেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার থেকে শুরু হবে, তাহলে 36 থেকে শুরু হবে, ঠিক আছে? তাহলে এরকম লিখি আমরা, ওকে, 36, 37, 38, 39, 40, ঠিক আছে? কিন্তু এখানে একটা গ্যাপ আছে, এটা 39A। এইভাবে পড়বে না কখনো যে 36 যখন শুরুতে পড়ছো, 37, 38, 39, তারপরে 39A, 40, না লেখার দরকার নেই, তুমি এটা মনে রাখতে পারবে না, এটা 1-2 দিন মনে থাকবে, 4-5 দিনে গিয়ে ভুলে যাবে। এরকমই লেখো 36, 37, 38, 39, 40। আচ্ছা, আমি মনে হয় জানি এখানে একটা 39A ছিল, পরে বসাও। আমি বলতে চাই জিনিসটাকে পরে বসাও, কীভাবে পড়তে হবে সেটাও একটু বলে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। তো এইভাবে পড়তে পারো, তাই 36, 37, 38, 39, 40 একদম পুরো ফ্লোতে লিখে দিলে 40 অবধি, তারপরে মাঝে গিয়ে 39A লিখবে। তাহলে যেটা টিপিক্যাল এতগুলো বলবো, তো এর পরেও আছে, বাট আপাতত 5টা করে বলি। এর পরেও আছে, বাট আপাতত 39A বলা যাক। 39A বলছে তোমার ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। অনেক মানুষ যারা কোর্টের কেসে ফেসে যান এবং তাদের কাছে টাকা পয়সা বা অর্থ থাকে না তার নিজের জন্য কেস লড়ার, তো তাদের জন্য ইকুয়াল জাস্টিস আর ফ্রি লিগাল এড দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এটাকেই বলছে হচ্ছে 39A, ঠিক আছে? তারপর কি করা যায়? 36 প্রথম তো সবসময় ডেফিনিশনই হয়, তাই এটাকে নিয়ে তো চাপ নেই, ডেফিনিশন। 37, 38, আচ্ছা 40 সাথে মনে রাখো চালিসা, কি হয়? হনুমান চালিসা। তুমি মনে করো একদিন রাত্রিবেলা সবাই মিলে, গ্রামের সবাই মিলে একসাথে সবাই মিলে হনুমান চালিসা শুনছে, চালিসা, তাহলে কি হচ্ছে? গ্রামের সবাই মিলে করছে, তাহলে এটাকে বলছি হচ্ছে অর্গানাইজেশন অফ পঞ্চায়েত, অর্গানাইজেশন অফ পঞ্চায়েত। চালিসা, তাহলে সব গ্রামের সবাই মিলে একদিন রাতে বসে হনুমান চালিসা শুনছে, তাহলে সেটা হয়ে গেল তোমার অর্গানাইজেশন অফ পঞ্চায়েত। এরপর কি হবে? এরপর হবে হচ্ছে তাই 37, 38, 39 বাকি, 37, 38, 39, 38 বলি, মাঝেরটা বলছি। 38 বলছে যে স্টেট একটা সোশ্যাল অর্ডার সৃষ্টি করবে, একটা সামাজিক একটা অর্ডার সৃষ্টি করবে যাতে প্রত্যেকটা মানুষের কল্যাণ হয়, ফর কিসের জন্য? ওয়েলফেয়ার অফ দ্য পিপল, ঠিক আছে? এটা 38-এ বলছে। 39 কি বলছে? এবার স্টেট তো অর্ডার সেট করবে, স্টেট মানুষের জন্য একটা অর্ডার সেট করবে, স্টেটকেও কিছু নিজস্ব রুল ফলো করতে হবে, সার্টেন প্রিন্সিপালস টু বি ফলোড বাই স্টেট। স্টেটকেও নিজের কিছু কথা কিন্তু শুনতে হবে। আচ্ছা 37 কি বলছে? অ্যাপ্লিকেশন অফ ডিপিএসপি
মানে এই প্রিন্সিপালসগুলো এই ডিপিএসপি কন্টেন্ট ইন দিস পার্ট, মানে যে ডিপিএসপিতে যেই রুলসগুলো লেখা আছে সেইগুলোকে তো অ্যাপ্লাই করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন দিস পার্ট। 37, 39, 40 হয়ে গেল। কী বললাম আমরা? 40তে বললাম হচ্ছে হনুমান চালিসা, তাহলে গ্রামের সবাই মিলে হনুমান চালিসা পড়ছে বা শুনছে, তাহলে অর্গানাইজেশন অফ পঞ্চায়েত হয়ে গেল। 39A যেটা মাঝখান থেকে বেরিয়ে এসে সেটা কী হচ্ছে? এই যে আমাদের দেশে অনেকে লিগাল সমস্যায় ফেসে যায়, তো তাদের যাতে অর্থ থাকে না, তাদের জন্য সরকার ফ্রি লিগাল এইড দেবে, যাতে ইকুয়াল জাস্টিস দেওয়া যেতে পারে, সার্ভ করা যেতে পারে। তারপর কী আছে? তার আগে কী আছে? 39 একসাথে পড়ি আমরা। 30 কী বলছে? স্টেট কিছু নিয়মাবলী শুরু করে দেবে বা সোশ্যাল অর্ডার শুরু করবে যাতে করে ওয়েলফেয়ার হয় মানুষজনের। 39 বলছে সার্টেন প্রিন্সিপাল যেটা স্টেট নিজেই ফলো করবে, ঠিক আছে। 36 আমাদের ডেফিনিশন। 37 বলছে অ্যাপ্লিকেশন অফ ডিপিএসপি কন্টেইন ইন দিস পার্ট। অ্যাপ্লিকেশন, একটা ডিপিএসপি তুমি যদি সেটা রুল বানাও সেটাকে তো অবলম্বন করতে হবে, সেটাকে তো ফলো করতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেইটার জন্যও কাজ করা। তাহলে এইটা হয়ে গেল এতটা। এরপর আসছে 40 অবধি বললাম। এরপর আসছে 41, এগুলো সব ওটার মধ্যেই চলছে, ডিপিএসপির মধ্যেই চলছে। 41, 42, 43, তারপর হচ্ছে 43A, 43B, ঠিক আছে। তারপর ঢুকে যাবো আমরা 44-এ। 44 থেকে আবার পরে বলছি, এই কটা বলে দিই। 41 বলছে, 41 মানে কি? 42 বলে দিই না, 41ই বলছি। ধরো কোনো মেয়ে আছে, ঠিক আছে, মেয়েটা কাজ করার অধিকার আছে। খুব ভালো করে শোনো, লিঙ্ক করার চেষ্টা করছি, এক্ষুনি করছি, আগে ভাবিনি, ঠিক আছে। মেয়েটা আছে, মেয়েটাকে ভাবো, ঠিক আছে। মেয়েটার নাম রিমা, ঠিক আছে। রিমার কাজ করার অধিকার আছে, তাহলে রাইট টু ওয়ার্ক। মেয়েটাকে কাজ করার আগে তো পড়াশোনা করাতে হবে, তাহলে রাইট টু এডুকেশন। আর মানুষও তাকে হেল্প করা উচিত যাতে সে ইনইকুয়ালিটি শিকার না হয়ে যায়, পাবলিক অ্যাসিস্ট্যান্স তাকে দেওয়া উচিত, ঠিক আছে। এটা মেয়েদের জন্য নয়, আমি জাস্ট মেয়েটাকে কেন্দ্র করে বলছি, কারণ এতে কয়েকটা আরও হয়ে যাবে। রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন, রাইট টু পাবলিক অ্যাসিস্ট্যান্স। তুমি এরকম ভাবো না, তুমি আগে এইটা পড়ো, রাইট টু এডুকেশন, আগে শিক্ষা পেলো, তারপর কাজ করলো, এবং সে পাবলিকের সহায়তাও পেলো, সাপোর্ট পেলো, সব কিছু পেলো। পরবর্তীকালে তার বিয়ে হলো, বিয়ে হতে তার বাচ্চা হবে, এমন সময় প্রেগনেন্ট অবস্থায় আছে, তাহলে তখন তো সে কাজ করতে পারবে না, তাহলে তার জন্য কী নিতে হবে? ম্যাটারনিটি লিভ নিতে হবে। যেখানে কর্মরত সেখান থেকে রিমা ম্যাটারনিটি লিভ নেবে, ঠিক, ম্যাটারনিটি লিভ, ঠিক আছে। তাহলে 42 কিন্তু ম্যাটারনিটি লিভকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাটারনিটি লিভ তোমার কোন আর্টিকেল জিজ্ঞেস করবে, এটা হচ্ছে 42। তাহলে সে ম্যাটারনিটি লিভও পাবে, তার বাচ্চা হলো, তার খরচা বাড়লো, তাহলে কী হবে? সে মাইনে বাড়াতে বলবে, তাহলে হচ্ছে লিভিং ওয়েজ অফ ওয়ার্কার্স। লিভিং ওয়েজ অফ ওয়ার্কার্স, আচ্ছা। তাহলে লিভিং ওয়েজ অফ ওয়ার্ক এত অবধি হলো। এরপর কি হলো? এবার তোমার দেশে ইন্ডাস্ট্রি এলো, তাহলে 43A-তে এই ওয়ার্কারগুলো ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছে, পার্টিসিপেট করছে। পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। এরপর আসবে হচ্ছে 43B, একটু মনে রাখা কঠিন হতে পারে, আমি তো বলেছি বারবার করতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট, তাতে হয়ে যাবে। কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে। 43B কোঅপারেটিভ সোসাইটি, এর পরেও এগুলো নিয়ে ভিডিও বানাবো যদি আরও কোনো ট্রিক মনে করতে পারি, বাট আপাতত যেই ট্রিকটা হচ্ছে তাতে কাজ চলে যাবে। রিমাকে নিয়ে ভাবলে 41 যে কাজ করবে, পড়াশোনা পাবে, পাবলিক অ্যাসিস্ট্যান্স পাবে। রিমার যখন বাচ্চা হবে সে ম্যাটারনিটি লিভ পাবে, ম্যাটারনিটি লিভ পাওয়ার পর যখন তার বাচ্চা হবে তার খরচাপাতি বাড়বে, তাই লিভিং ওয়েজ অফ ওয়ার্কার হবে। এই ওয়ার্কারগুলো ইন্ডাস্ট্রিতে চলে যাবে, পার্টিসিপেট করবে যাতে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, বেটার কাজ করতে পারে। 43B হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি চালানোর জন্য স্টেট কিছু রুলস, কিছু প্রাবধান, কিছু অটোনমাস ফাংশনিং, ডেমোক্রেটিক কন্ট্রোল, অনেক রকম কিছু রুলসই ভাবো, মোদ্দা কথা কিছু রুলস সেট করবে কোঅপারেটিভ সোসাইটিকে চালানোর জন্য। তারপরে আসছি আমরা কি 44 থেকে একটু কম্পারেটিভলি ইজি হয়। কী হবে 44 থেকে? আচ্ছা, এটা কত অবধি চলবে আগে সেটা বলে দিই। 44, 45, 46, 47, 48,
49, 50, 51, ঠিক আছে, 51 শেষ, তারপর একটা 51A আছে, কিন্তু 51A তোমার ঢুকে যায় পার্ট 4A-তে। এটা আমরা কি পড়ছিলাম ভালো করে দেখো, এটা পড়ছিলাম পার্ট 4, ঠিক? তাই যতক্ষণ এইখানে চলে এলাম, এইটা হয়ে গেল তোমার পার্ট 4A। সেটা কি বলবে? আর্টিকেল 51A। এখানে একটাই আছে, ফান্ডামেন্টাল ডিউটিস। আমি বাইরের জিনিসটাকে শেষ করে দিচ্ছি একদম। বাইরের জিনিসটা ফান্ডামেন্টাল ডিউটিস 51A। কীভাবে মনে রাখবে বলো তো? একান্নবর্তী পরিবার, আমরা বাংলায় কী বলি? একান্নবর্তী পরিবার, ঠিক আছে? একান্নবর্তী পরিবারের প্রতি তোমার একটা দায়িত্ব আছে তো, ভালো করে বোঝো। একান্নবর্তী পরিবারের প্রতি তোমার একটা দায়িত্ব আছে তো। দায়িত্ব মানে কি? ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটিস, দায়িত্ব আছে, কর্তব্য আছে, ফান্ডামেন্টাল। তাহলে 51A, তাহলে একান্নবর্তী পরিবার, সেখানে তোমার কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আছে, কিন্তু ওটাকে তুমি 51-র সাথে গোলাবে না। মাইন্ডেড যে এটা 51 আলাদা, 51A আলাদা। 51A হচ্ছে তোমার, এ হচ্ছে তোমার পরিবার, এ পরিবার, শুধু 51 তোমার পরিবার নয়। শুধু 51 কি বলছে? পিস অ্যান্ড সিকিউরিটি। কোথায়? ইন্টারন্যাশনাল লেভেলে, যেটা এখন থাকছে না বেশিরভাগ সময়। ইন্টারন্যাশনাল লেভেলে পিস আর সিকিউরিটি রাখতে হবে। এই গেল, ঠিক আছে? প্রথমের দিকগুলো পরে আসছি। 50 মানে কি? 50-50, ভালো করে বোঝো। 50 মানে কি? 50-50। 50-50 মানে কি বলছে? জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ, এরা দুজনে আলাদা আলাদা থাকবে। জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ আলাদা, মানে সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। 50-50 সেপারেশন জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ হলো। এইবার আমি ওপর থেকে আসছি। 44 তো 44কে লেখো। 44 কীরকম লিখতে হয়? এরকম লিখবে, ইউকে বাইরে দাও, সিসি। এটা দেখার চেষ্টা করে, এটা আমি কিছু বোঝাতে পারবো না, এটা এরকমই জিনিসটা। আবার লিখছি, 44 লিখলাম, ইউ লিখলাম, সিসি, ঠিক আছে? মানে কি? ইউনিফর্ম সিভিল কোড, যেটা ফলো করা হবে। প্রথম স্টেট কে হয়েছে যারা ফলো করছে? উত্তরাখণ্ড। বাস, ঠিক আছে? এইভাবেই মনে রাখতে, এছাড়া আর কোনো নিয়ম হয় না। কত ওরকম তুমি পড়ে পড়ে মনে রাখবে। ইউসিসি সিসি 44, ঠিক আছে? একটা লিনিয়েন্সি মেনটেন করছে। তারপর কি বলছে? 45 তো 456 কী বলছে? 456 মানে 6 বছর, 6 বছরের থেকে কম। তা 6 বছরের কম কী হয়? বাচ্চা হয়। 6 বছরের কম যে বাচ্চাটা, একে কি করতে হবে? এর ছোটোবেলায় এর জন্য দুটো জিনিস করতে হবে। চাইল্ডহুড কেয়ার দিতে হবে, আর পরবর্তীকালে এডুকেশন দিতে হবে। তাহলে 456 কীরকম পড়বে? 456 6 বছরের কম, এদেরকে, বাচ্চাটাকে কেয়ার করতে হবে, আর এর এডুকেশনের খেয়াল দিতে হবে। 4 আর 6, 4 আর 6, এরা দুজন মিলে কি করবে? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্যে কাজ করবে, যাতে ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়, ঠিক আছে? বাংলায় বলছি, ভাঙা বলছি, মনে থাকবে। শিডিউল কাস্ট এবং শিডিউলের পরবর্তীকালে তোমাদের কাছে বই আছে, সেটাও রেফার করে নেবে। তুমি ভাবটাকে বোঝার চেষ্টা করো। 4 আর 6, 4 আর 6 শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের জন্য কাজ করবে, যাতে তারা আরও বেটার জীবনে উন্নতি করতে পারে, ঠিক আছে? এরপর 47 কি বলছে? 47 বলছে স্টেটের কর্তব্য বা স্টেটের দায়িত্ব। কাদের? স্টেটের দায়িত্ব হচ্ছে লেভেল অফ নিউট্রিশনটাকে বাড়ানো। স্টেটের দায়িত্ব হচ্ছে লেভেল অফ নিউট্রিশনটাকে বাড়ানো আর স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বাড়ানো। এটা হচ্ছে তোমার স্টেটের দায়িত্ব। 48, এবার আসছি আমরা 48 মানে কি বলো তো? এগ্রিকালচার আর অ্যানিমাল হাজবেন্ড্রি, ঠিক আছে? 48-এর মাঝখানে লুকিয়ে আছে কে? 48-এ কি বলছে? 48 বলছে ফরেস্ট আর ওয়াইল্ড লাইফকে সেফগার্ড করতে হবে। ফরেস্ট ওয়াইল্ড লাইফ সেফগার্ড করতে হবে। আর 49 বলছে মনুমেন্টকে সেফগার্ড করতে হবে। মনুমেন্ট আর যে ন্যাশনাল ইম্পর্টেন্সের যে জায়গাগুলো আছে, মনুমেন্টকে সেফগার্ড করতে হবে, ঠিক আছে? এই গেল তোমার পুরো ডিপিএসপি একটা ছক। এই করতে গিয়ে তোমার 1 থেকে পুরো 51A অবধি পড়া হলো, ঠিক আছে? এই হচ্ছে জিনিস। এরপর আসছি আমরা
আর পার্ট 4 এটাও আমরা বললাম, পার্ট 4 এটা তাও আরেকবার লিখে দিই, লেখা যাক নাকি? ছোট হয়ে যাবে মনে হচ্ছে। বেটার। পার্ট, চলো বড় করা যাক। 4A, পার্ট 4A বলছে, পার্ট 4 মধ্যে আছেই হচ্ছে আর্টিকেল 51A, যেটা তোমাকে বলছে, কি বলছে, ফান্ডামেন্টাল ডিউটিসের কথা। একান্নবর্তী পরিবার, বারবার বলছি, একান্নবর্তী পরিবার, তার প্রতি তোমার কিছু কর্তব্য দায়িত্ব আছে, তাই ফান্ডামেন্টাল ডিউটিস, এইভাবে মনে রাখো, কখনো ভুলবে না। ঠিক আছে, হলো পার্ট 4A। এবার কোথায় ঢুকে যাবো আমরা? পার্ট 4 ছিল ডিপিএসপি, পার্ট 4A হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে ঢুকছি পার্ট 5। পাঁচকে পাঁচের মধ্যে, আচ্ছা এগুলো না রোমানে লেখে, ঠিক আছে, পার্ট 5, আমি তাও যাতে ব্রেনের মধ্যে সেটা স্টিক করে থাকে তাই এইভাবেই লিখছি। পার্ট 5-এর মধ্যে পড়ি হচ্ছে আমরা দ্য ইউনিয়ন। ইউনিয়নের মধ্যে স্ট্রাকচারটাকে ধরার চেষ্টা করো, ভেতরে ঢুকো না যে কী বলবে না বলবে, কি আর্টিকেলই আসে, আর্টিকেল নিয়েই তোমরা পড়বে, কিন্তু কী আছে জিনিসটা সেইটা দেখো। এখানে অনেক কটা চ্যাপ্টার্স আছে, পার্ট 5-এ না অনেক কটা চ্যাপ্টার্স আছে। তোমার মোটামুটি চলবে হচ্ছে, আমি যদি সত্যি বলি, চ্যাপ্টার 5 অবধি যতদূর সম্ভব, যদি অতটা ডিটেলে যাওয়ার দরকার নেই। আমি তোমাদের এরকম পড়াই, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1-এর মধ্যে থাকে হচ্ছে 52 আর্টিকেল, অফকোর্স আর্টিকেল 52 থেকে আর্টিকেল 76 অবধি, ঠিক আছে? সব মনে রাখতে হবে না, কিন্তু এমনভাবে পড়াবো যাতে তোমার সবই মনে থেকে যায়। প্রথম কিছুটা পোর্শন, অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো, কিচ্ছু হাতি ঘোড়া নেই। 52 থেকে 62 অবধি তুমি পড়বে কার ব্যাপারে? আমাদের রাষ্ট্রপতির ব্যাপারে, অর্থাৎ প্রেসিডেন্ট, ঠিক আছে? তুমি তারপর তাহলে প্রেসিডেন্ট হয়ে গেলে পর কে আসবে বলো? ভাইস প্রেসিডেন্ট আসবে। তাহলে 63 থেকে 69 তুমি পড়বে হচ্ছে ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে, ঠিক আছে? এই কিন্তু জিনিস পড়া যাক, হ্যাঁ, 52 থেকে 62। আমি আগে প্রেসিডেন্ট পড়াই, তারপর ভাইস প্রেসিডেন্ট বলছি। দুটোই ট্রিক আছে, ট্রিকটাকে বারবার পড়তে থাকবে, হয়ে যাবে। প্রথম ট্রিকটা আমি এটাও বলে দিই, এটা আমার নিজের ট্রিক কি, একদমই না, এটা আমি পড়ামারের থেকেই শিখেছি এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, অনেকে হয়তো জানলেও জেনে থাকতে পারো। খালি এটা বলছি 52 থেকে 62 এইগুলোতে মনে থাকে যে কোথায় শুরু হলে আর কোথায় শেষ হয়ে যাচ্ছে। 52, তাহলে 53, 54, 55, 56, 57, 58, 59, 60, কোথায় থামতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, 61 আর 62। এত অবধি কিন্তু আমি এরকম কথাটাও লিখে দিই পরিষ্কার বাক্যে, এন্ড অফ প্রেসিডেন্ট আর্টিকেলস বলা উচিত। আর এখান থেকেই তোমার 63 যখন আরম্ভ হয়ে যাচ্ছে, এটা কে শুরু হয়ে যাচ্ছে? ভাইস প্রেসিডেন্ট, যিনি আবার কোথায় গিয়ে শেষ হয়ে যাবেন? 69-এ, ঠিক আছে? নো ওয়ারিস। এবার এইগুলো মনে রাখা, ইয়েস একটু চাপ মনে হতেই পারে, বাট চাপের কিছু নেই, করিয়ে দিচ্ছি। আগে ড্র করলে তো এই জিনিসটাকে লিখবে খাতার মধ্যে, 52 করে 62 লিখলে, এবার আমার সাথে সাথে লেখো, পারলে ইউটিউবে ভিডিওটা চলুক, পাশে পাশে লেখো। প্রেম, PREEM, প্রেম। ट्रेक पे चलो, TREQ, ट्रेक पे चलो, তাহলে কাম অন, কাম অন, ইন টাইম। প্রেম, প্রেম, ট্রেক পে চলো, ট্রেক অবধি লিখলে কাম অন, ইন টাইম। পড়া যাক, চলো লেটস গো।
কী হবে পিআর, শুধু লেখা পিআর মানে শুরু তো সবসময় ইন্ট্রোডাকশন, এটা জানোই। তাহলে শুরু হচ্ছে প্রেসিডেন্ট, যে দেশে একটা প্রেসিডেন্ট থাকবে, দ্যাট দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হলো প্রেসিডেন্ট থাকলে প্রেসিডেন্টের তো কিছু এক্সিকিউটিভ পাওয়ার্স থাকে। এক্সিকিউটিভ মানে যেটা দিয়ে উনি কাজ করতে পারেন, এক্সিকিউট করতে পারেন কোনো কাজ। ফ্যান্সি ওয়ার্ডের মধ্যে থাকবে না, তুমি ওয়ার্ডের এসেন্সটা ধরার চেষ্টা করো। একজন প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার্স থাকে যাতে সে কাজ করতে পারে, এক্সিকিউটিভ পাওয়ার্স অফ প্রেসিডেন্ট। হলো যখন এক্সিকিউটিভ পাওয়ার্স হয়ে গেল, তারপরে ভাবছে ওনারা এরে এক্সিকিউটিভ পাওয়ার দিল, কিন্তু ওনার ইলেকশনের ব্যাপারেই তো কথা বলিনি, তাই তো। তাহলে এই বলছে ইলেকশন হয়ে গেল। এম কি বলবে? আচ্ছা ইলেকশন তো হবে, কিভাবে ইলেকশন হবে? ম্যানার অফ ইলেকশন। প্রত্যেকটা দেখো, পিআর প্রেসিডেন্ট, ই এক্সিকিউটিভ, ই ইলেকশন, এম মানে ম্যানার অফ ইলেকশন। তারপরে কোথায় যাবেন উনি? ট্রেকে যাবেন। টি আর মানে টার্ম অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি আদৌ এলিজিবল? তিনি কি এলিজিবল প্রেসিডেন্ট হওয়ার জন্য? তাহলে এলিজিবিলিটি। কি এলিজিবল, কি কোয়ালিফিকেশান আছে ওনার? তাহলে কোয়ালিফিকেশান। কোয়ালিফিকেশনের কথা হয়ে গেলে আচ্ছা আচ্ছা আচ্ছা, না না বাবা, ওনার তো অনেক কোয়ালিফিকেশান আছে। আচ্ছা দেখে নি বাবা, প্রেসিডেন্টের অফিসটা ঠিক আছে তো? তাহলে কন্ডিশন, কাম মানে কন্ডিশন। কন্ডিশন কিসের কন্ডিশন? অফ প্রেসিডেন্টস অফিস। ও তো 60টা এইভাবে মনে রাখো, অন ও দিয়েই হবে, এটা বুঝতে পারছো। 60 ওটাও এরকম দেখতে হয়, ওটাকেই লিখি হচ্ছে ওথ। ঠিক আছে, তাই 60 তোমার ডাইরেক্ট মনে থাকবে, ছকে ফেলতে হবে না। ঠিক আছে, 60 ও ও ওথ, 60 ও 60টা ও এর মতন দেখতে হলে ওথ। 61 মানে কি? আরে চলো 61 বছর হয়ে গেছে, ইমপিচমেন্ট করে দিই। সবাই তো 60 বছর রিটায়ার হয়ে যায়, তাহলে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে রিমুভাল, বার করে দেওয়া, এরকম টাইপের কিছু। ঠিক আছে। আর 62 কী বলছে? টাইম। টাইম মানে কি হচ্ছে? টাইম মানে হচ্ছে বলো, টাইম ফর ফিলিং দ্য ভ্যাকেন্সি। যে এবার প্রেসিডেন্টের, কারণ ইমপিচ করে দিয়েছি, বাইরে বার করে দিয়েছি, অফিস এখন ফাঁকা, দ্য টাইম ফর ফিলিং দ্য ভ্যাকেন্সি। হয়ে গেল তোমার প্রেসিডেন্ট। 52, 52, 57, 58, 59, 60, 61, 62। আর একবার বলে দিই, পিআর মানে প্রেম, PREEM, প্রেম। টিআর ট্রেক পে চলো, কাম অন ইন টাইম। প্রেম ট্রেক পে চলো, কাম অন ইন টাইম। প্রেম ट्रेक पे चलो, कम ऑन इन टाइम। प्रेम ट्रेक पे चलो, कम ऑन इन टाइम। प्रेम ट्रेक पे चलो, कम ऑन इन टाइम। ঠিক আছে, এই হয়ে গেল প্রেসিডেন্ট আর্টিকেল। প্রেসিডেন্ট আর্টিকেল হয়ে গেলে পর, ঠিক আছে, তোমরা না পজ করে করে দেখবে, আমি একটা স্ট্রেচ ভিডিও বানাচ্ছি যাতে নিচটার একটা গতি থাকে। তোমরা পজ করে করে রপ্ত করে আবার আরেক দিন নিয়ে বসলে, বা সন্ধেবেলা বসলে, বা একটা ডিস্টেন্স, একটা 12 ঘন্টার গ্যাপ দিয়ে বসলে। এবার আমি বলছি হচ্ছে এর পাশেই ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, 62 অবধি হয়ে গেল। কি বলেছিলাম? 63 থেকে 69 চলবে। আমি চলো পাশে লিখি। তাহলে আমি ঢুকে যাচ্ছি, এবার আমরা ঢুকে যাচ্ছি ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট কী বলছে? 63, 62 অবধি ছিল অবভিয়াসলি, দেখে নাও 62 অবধি ছিল। তাহলে কত অবধি যাবে? 63 থেকে 69, 63, 64, 65, 66, 67, 68, 69। এনার ট্রিক বলি, বলা যাক। ভাইরাল স্টুডেন্ট, সরি ভাইরাল, আবার ভালো করে, ভাইরাল চাইল্ড আফটার এক্সট্রা টিউশন ইজ ভাইরাল অফিসার। ওরা হচ্ছে এ আবার কীরকম কথা, এরকমটাই কথা। ভাইরাল চাইল্ড
ভাইরাল চাইল্ড আফটার এক্সট্রা টিউশন ইজ এ ভাইরাল অফিসার। ভাইরাল চাইল্ড আফটার এক্সট্রা টিউশন ইজ ভাইরাল অফিসার। তোমরা খালি যেটাকে ফলো করবে সেটা হচ্ছে এই প্রথম অক্ষরগুলো। তাহলে ভি কী বলছে, আমি একেই দেখাচ্ছি, ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, চাইল্ড মানে কি চেয়ারম্যান, চেয়ারম্যান অফ, কোথাকার চেয়ারম্যান হন ভাইস প্রেসিডেন্ট, এমনিও তোমার জানা উচিত, রাজ্যসভার কি চেয়ারম্যান হন, এক্স অফিসিও চেয়ারম্যান, রাজ্যসভার তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হন। আফটার এ মানে অ্যাক্টিং অ্যাজ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারেন তার অনুপস্থিতিতে। তারপর কি আসছে, এক্সট্রা, এক্সট্রার ই মানে কি ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। টিউশন টি মানে হচ্ছে টার্ম অফ অফিস। ভাইরাল ভি এটা হচ্ছে ভ্যাকেন্সি। আর অফিসার ও, ওথ। হয়ে গেল। ভাইরাল চাইল্ড আফটার এক্সট্রা টিউশন ইজ ভাইরাল অফিসার। ভাইরাল চাইল্ড এক্সট্রা টিউশন পড়লো কোনো স্যারের কাছে, তারপর সে ভাইরাল অফিসার হয়ে গেল। তাহলে আবার বলছি, ভাইরাল চাইল্ড আফটার এক্সট্রা টিউশন ইজ ভাইরাল অফিসার। ভি মানে কি ভাইস প্রেসিডেন্ট, চাইল্ড মানে কি এক্স অফিসের চেয়ারম্যান অফ রাজ্যসভা, আফটার মানে কি আফটার মানে অ্যাক্টিং অ্যাজ প্রেসিডেন্ট, এক্সট্রা ই মানে কি ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, টিউশনের টি মানে কি তার টার্ম অফ অফিস। সবই কিন্তু তুমি যদি দেখো প্রেসিডেন্টের সাথে মিল খাচ্ছে, ইলেকশন, টার্ম, ভি মানে কি আবার ভ্যাকেন্সি, আর অফিসার মানে ও মানে ওথ। 69-এ হচ্ছে ভাইস প্রেসিডেন্টের ওথ, আর কোটা কী বলেছিলাম 60-তে তোমার হচ্ছে প্রেসিডেন্টের ওথ। ঠিক আছে, হয়ে গেল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এবার পড়া যাক। এরপরে সেরকম ইম্পর্টেন্ট এইখানে নেই, মানে 69-এর পরে নেই, আবার 72-তে গিয়ে আছে। 72টা বলে দিই, এরপরে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট শেষ। এবার 72, 74 আর তোমার আছে 76। 72 হচ্ছে বেসিক্যালি কী বলছে, 72 হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালিতে। কারণ কারুর যদি ফাঁসি হতে চায়, সে যদি প্রেসিডেন্টের কাছে আবেদন করেন, প্রেসিডেন্ট তার ফাঁসিটাকে অ্যানাল মানে ANNUL এটাই তো বলে, ক্যান্সেল করে দিতে পারেন। ঠিক আছে, অ্যানালমেন্ট অফ দ্য পানিশমেন্ট। তাহলে কী বলছে, পাওয়ার অফ প্রেসিডেন্ট। কারুর ফাঁসি, এরকমই ভাবো না, কারুর ফাঁসি হবে, ছবি আঁকি, কারুর ফাঁসি হবে, তো সে কাঁদছে, সে কী করলো, প্রেসিডেন্টের কাছে গেল, প্রেসিডেন্ট আমাকে ছেড়ে দিন। প্রেসিডেন্ট বলছেন ঠিক আছে, এ তো জেলে থাকাকালীন ভালো ব্যবহার করেছে, ঠিক আছে, এর ফাঁসি হবে না, এর ফাঁসি ক্যান্সেল, নাকি ছেড়ে দাও। ঠিক আছে, তাহলে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডনস। ঠিক আছে, 74 কি বলছে, 74 47, সরি 47 হয়, 47, 74, 74 বাংলা কি 74, তাই তো, সাজাতে পারছি না। ঠিক আছে, 74 মানে হচ্ছে 7 জন একসাথে চলছে, কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবেন, COM, কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবেন। 76 তো খুবই ইম্পর্ট্যান্ট, এটা এমনি মনে রাখলেই ভালো। এটা হয় হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আমার এখানটা বলা উচিত না, বাট আমি তাও এটার সাথে সাথেই বলে দিচ্ছি, এটার সাথে সাথেই না খুব আসে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কত হবে বলো তো, এটা হবে হচ্ছে তোমাদের 148-এ, এটার মধ্যে পড়ে না অবভিয়াসলি। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আমি এই দুটো শব্দের সাথে না স্টুডেন্টরা খুব ভুলিয়ে যায়। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে 76, আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছে, তুমি এরা মনে রাখতে পারো যে দুটোর মধ্যে গুলিও যায়, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG, তাহলে 148 এরকম। ঠিক আছে, 148, আর এটা হচ্ছে 76, অ্যাটর্নি জেনারেল হচ্ছে তোমার 76। ঠিক আছে, এই হয়ে গেল চ্যাপ্টার 1, পার্ট 5ই চলছে, বাট চ্যাপ্টার 1 হলো। এরপর কিসে আসবো, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 পার্ট 5 চলছে। ঠিক আছে, আমি এটাও লিখে দিই, পার্ট 5 চ্যাপ্টার 2। যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই বলছি। এর মধ্যে লুসেন্ট স্পেসিফিক পড়াচ্ছি, যেরকম লুসেন্টে লেখা আছে। তাহলে এরকম লিখি 79, 80, 81। ঠিক আছে,
82 বাদ দিচ্ছি আমরা, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 93। ঠিক আছে, কয়েকজন লিঙ্ক আছে, এই দুটো অলমোস্ট সেম সেম। আমি লিঙ্কগুলোকে গ্রিন দিয়ে হাইলাইট করছি, ঠিক আছে? আঁকার চেষ্টা করো আগে, প্রথমেই ঢুকে পড়বে না। আর 89 আর 93 মধ্যে সেম সেম আছে, ঠিক আছে? যারা সেম সেম আছে তাকে দিয়ে পড়া শুরু করি। কি বলছে? 80 আর 81, প্রথমেরটা রাজ্যসভা, তারপরেরটা লোকসভা। রাজ্যসভার হচ্ছে কম্পোজিশন নিয়ে কথা বলে 80, 81 লোকসভার কম্পোজিশন নিয়ে কথা বলে। 89 চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান অফ কার, অফ রাজ্যসভা নিয়ে কথা বলে। কার সাথে লিঙ্ক করেছি? এইটা। তাহলে চেয়ারম্যানের প্যারালাল কি হয় এটা? আচ্ছা, এটা কি হবে? রাজ্যসভাটা হয়ে যাবে লোকসভা। আঁকো, আঁকার চেষ্টা করো, গোল করে এরকম আঁকো, ওটাকে প্যারালাল টেনে এরকম ঠিক যেমন করছি এরকম দাগ টেনে লোকসভা। তো চেয়ারম্যানের অপোজিট কি হয়ে যাবে? স্পিকার। আর ইনি হয়ে যাবেন ডেপুটি স্পিকার। এনাদের ব্যাপারে আর্টিকেল আছে, কোনো সমস্যা? বারবার এরকম আঁকতে থাকো, হয়ে যাবে। 89 আর 93, আর ওদিকে কত? 80 আর 81। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 89 এবার এই দুটো হয়ে গেল শর্টের। তাহলে এইখানে কি বসবে? এখানে ডেপুটি চেয়ারম্যানকে আমরা কেস খাইয়ে দিয়েছি। এটা আছে কি, ডেপুটি চেয়ারম্যানের ব্যাপারে লেখা আছে, কিন্তু ডেপুটি চেয়ারম্যানকে কীভাবে ভাগানো যায় সেটার ব্যাপারে লেখা আছে, অর্থাৎ রেজিগনেশনের ব্যাপারে লেখা আছে আর তার ভ্যাকেশনের ব্যাপারে লেখা আছে। ঠিক আছে, এই গেল 90। 83 বলছে কতক্ষণ ধরে চলবে পার্লামেন্ট, সেইটার কথা। তাহলে ডিউরেশন অফ হাউসেস আমি এরকমই লিখি, কতক্ষণ চলবে, মানে ডিউরেশন অফ হাউসেস, মানে দুটোই হতে পারে, রাজ্যসভা কতক্ষণ চলবে, লোকসভা ডিউরেশন, রাজ্যসভা লোকসভা, এরকমই লিখি ভেঙে ভেঙে। আচ্ছা, প্রথম কথা 79 তো গঠনটা বোঝাচ্ছে, কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, ঠিক আছে? এটা কনস্টিটিউশন অফ পার্লামেন্ট। 83 কি বললাম? কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে দাদা, আর কতক্ষণ? ডিউরেশন অফ লোকসভা রাজ্যসভা। 84 বলছে কোয়ালিফিকেশানসগুলো, কোয়ালিফিকেশান ফর মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের মেম্বার হতে গেলে। পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভা দুটোই, ঠিক আছে? 85 বলছে কোয়ালিফিকেশান হয়ে গেল। 85 বলছে খুঁটিনাটি, সেশন কখন হবে, প্রোরোগেশন আরম্ভ কখন হবে। আমি স্টার্ট আর এন্ড লিখছি, স্টার্ট আর এন্ড এইগুলোরই ভালো শব্দ হচ্ছে প্রোরোগেশন অ্যান্ড ডিসলিউশন। সরি, একটু ভুল বলেছি, প্রোরোগেশন মানে স্টার্ট নয়, প্রোরোগেশন মানে হচ্ছে তোমার চলছে তো, চলতে চলতে ঝামেলা শুরু হয়ে গেলে, তোমরা দেখতেই পারো রাজ্যসভা টিভি যেগুলো চলে চ্যানেলগুলোতে, ঝামেলা আমার শুরু হয়ে গেলো যে আজকের মতন কন্টিনিউই করা গেল না, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রোরোগ করে দেয়, মানে ডিসকন্টিনিউ করে দেয় সেই দিনকার মতো, সেটাকে বলে প্রোরোগেশন। ডিসলিউশন মানে তো একদম ঠিক আছে, আজকে আর কিছু হবেই না, ডিসলিউট পুরো শেষ হয়ে গেল, ঠিক আছে? আমি এরকম বলি 85 এসপিডি, এসপিডি পাওয়ার রেঞ্জেস ছোটোবেলায় দেখতাম। তাহলে এস বলছে সেশন, পি বলছে প্রোরোগেশন, ডি বলছে ডিসলিউশন। 86 কি বলছে? রাইট অফ প্রেসিডেন্ট টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ড মেসেজেস টু হাউসেস। রাইট অফ প্রেসিডেন্ট, যে লোকসভাতে বা রাজ্যসভাতে উনি মেসেজ পাঠাতে পারবেন, মেসেজ করছেন, ঠিক আছে? 87 হচ্ছে স্পেশাল অ্যাড্রেস, মেসেজের বাদেও যেইগুলো আছে, স্পেশাল অ্যাড্রেস বাই প্রেসিডেন্ট, ঠিক আছে? আর 88 বলছে
মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল তাদের কী কী রাইটস আছে ইন রেসপেক্ট অফ হাউস, যেই হাউসে তারা থাকবেন সেই হাউসে তাদের কী কী রাইট আছে। এই গেল, হ্যাঁ এই গেল একটা দিক, কিন্তু এখনও আছে। কীরকম আছে? এই গেল পুরোটা, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। ওকে, এইটা ফার্স্ট পেজটা, এটা স্ক্রিনশট নিতে, স্ক্রিনশট নিয়ে লাভ হবে না, এইভাবে একটা একটা করে বুনে বুনে করা আছে তো পুরোটা দেখলে ভয়ই পেয়ে যাবে, আমি নিজেই পেয়ে যাচ্ছি। তুই জুম ইন করে দেখবে, ঠিক আছে? যেমন পড়ছি সেইভাবে খাতাটাকে বানাবে, বারবার বলছি দুটো ভাগ করে নেবে খাতাটাকে, এনাফ সেটার জন্য। আচ্ছা, আমরা কত অবধি পড়লাম? এখানে 93 পড়লাম তো, আমি ডান দিকে লিখি 94। এখানে আমি ভাইস প্রেসিডেন্ট লিখে ফেলেছি বলে দেখাতে পাচ্ছি না, এই দিক থেকে লিখি 94, 95, 96, 97, 98, 99, 100। ঠিক আছে, 100 অবধি বলি, তারপরে আবার আরও কয়েকটা বলবো, ছাড়ছি না এক্ষুনি, চাপ নেই। আচ্ছা, ভালো করে দেখো, 89, 90 কী ছিল? 89 ছিল চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা, তার ভ্যাকেশন রেজিগনেশন। 93 স্পিকার ডেপুটি স্পিকার, এবার আমরা স্পিকার ডেপুটি স্পিকারের পেছনে পড়বো। মানে বেসিক্যালি কী বলবো, যে এদেরকে কীভাবে তাড়ানো যায়। তাহলে স্পিকার আর ডেপুটি স্পিকার এদেরকে তাড়াবো, অর্থাৎ কি ভ্যাকেশন অ্যান্ড রেজিগনেশন, ভ্যাকেশন অ্যান্ড রেজিগনেশন। 95 কী বলছে, যে ডেপুটি স্পিকার যেমন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করতে পারেন, তা ডেপুটি স্পিকার যে স্পিকার হিসেবে কাজ করতে পারেন তার কী প্রাবধান আছে সেইটার ব্যাপারে। এটা বলছে 95। সরি, আমি বেশি লিখে ফেলেছি। আচ্ছা, এইটা এক্ষুনি মনে রাখার দরকার নেই, 97 দরকার নেই, 98-এ আসা যাক। 98 কী বলছে, সেক্রেটারিয়েট অফ দ্য পার্লামেন্ট, সেক্রেটারিয়েট অফ পার্লামেন্ট, এটা 98। 99 কী বলছে, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন বাই মিনিস্টার্স, মিনিস্টার হচ্ছে শপথ নেবেন। 99, তারা পুরো শপথ নেন না, 99% শপথ নেন, ঠিক আছে, এরকম ভাবো। 99 শপথ নেন মিনিস্টাররা। কী কী পড়েছিলাম? 60-তে প্রেসিডেন্ট শপথ নেন, ওথ, প্রেসিডেন্টের ওথ। আমরা ভাইস প্রেসিডেন্টের ওথ কতই পড়লাম? 69-এ পড়লাম। আর এখান থেকে 30 বেশি 99, তাহলে কি মিনিস্টারও তো ওথ নেবেন, বাস হয়ে গেল। 60, 69, 99। 100 কী বলছে, 100 তো, তাহলে পাওয়ার অফ হাউস, 100তেই তো পাওয়ার অফ হাউস, যে কোনো হাউস হতে পারে। টু অ্যাক্ট নট রিসেনিং ভ্যাকেন্সিজ অ্যান্ড কোরাম, ঠিক আছে। এরপর কি আসবে? 105, 106, 107, 108, চলতেই থাকবে, 109, 110, 111, 112, তারপর 113, 114, 115, 116, 117, 18, 19, 20, 21, 22। তারপর আমরা ঢুকে যাব চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 2 পড়ছিলাম না এতক্ষণ, এটা তোমার চ্যাপ্টার 2 ছিল, ইয়েস, পার্ট 5-এর চ্যাপ্টার 2, যেখানে 79 থেকে শুরু হয়েছে। আর চ্যাপ্টার 1 কোথায় গিয়ে শেষ হয়েছে? 78-এ গিয়ে শুরু হয়েছে, 78-এ গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। চ্যাপ্টার 3-তে, আচ্ছা চ্যাপ্টার 3-তে কী আছে, চ্যাপ্টার 3টা আগে বলে দিই, একটু চেঞ্জ করে দিলে ফ্রেশ লাগে। 123, 123 নম্বর, 122 শেষ হচ্ছে, 123 নম্বর, শুধু 123 নম্বর আর্টিকেল আছে। এটা কি বলছে, অর্ডিন্যান্স 1, 2, 3 অর্ডিন্যান্স পাস। অর্ডিন্যান্স কে জারি করতে পারেন? প্রেসিডেন্ট জারি করতে পারেন। কখন জারি করতে পারেন? যখন সভা চলবে না, যে কোনো সময়, ডিউরিং রিসেস অফ পার্লামেন্ট, যখন ব্রেক চলছে তখন, ঠিক আছে। অর্ডিন্যান্স তিনি জারি করতে পারবেন 123 ডিউরিং দ্য রিসেস অফ পার্লামেন্ট, ঠিক আছে। এটাই গেল চ্যাপ্টার 3। এরপরে ঢুকে যাই আমরা এইটাতে আসছি চ্যাপ্টার 3 এর পর, আমি এইদিকে করি
আমরা ঢুকে যাব অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4। এইখানটা করছি। চ্যাপ্টার 4-এ আছে তোমার 4ই লিখি, এগুলো সব পার্ট 5-এর মধ্যে চলছে, মাইন্ডেড। তুমি পড়বে হচ্ছে দ্য ইউনিয়ন জুডিশিয়ারি, বেসিক্যালি খুব বাংলা ভাষায় বলতে গেলে সুপ্রিম কোর্টের ব্যাপারে। ঠিক আছে, বাট আসছি। আগে 100 অবধি পড়েছি। 100-তে কী বলছে? পাওয়ার অফ হাউস, হাউসের কী পাওয়ার আছে। আচ্ছা, এরপর কি পড়বো? মাঝখান থেকে যেখান থেকে ইচ্ছা পড়ি, হ্যাঁ, সেটাই সুবিধা হবে। 122 শেষ হয়েছে তো, 121, 122 পড়ি। 121 কী বলছে? পার্লামেন্টে সব কিছুর ব্যাপারে কিন্তু ডিসকাস করতে পারি না, তাহলে কিছু রেস্ট্রিকশনস আছে। রেস্ট্রিকশন অন ডিসকাশনস ইন পার্লামেন্ট। 122 কী বলছে? 122 বলছে পার্লামেন্টে যা কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেইটার ব্যাপারে কোর্ট কিন্তু দখল আন্দাজি করতে পারবে না। কোর্ট নট টু ইনকোয়ার। কিসের ব্যাপারে? অ্যাবাউট দ্য ডিসকাশনস ইন পার্লামেন্ট। ঠিক আছে, কোর্ট পার্লামেন্টে ডিসকাস হচ্ছে, যে যেরকম ভূমিকা করে কথা বলুক না কেন, কোর্ট তার মধ্যে ঢুকতে পারবে না। আর 121 পার্লামেন্টকে চাপছে, পার্লামেন্ট সব কিছুর ব্যাপারে ডিসকাস করতে পারবে না। আর 122 বলছে কোর্ট আবার পার্লামেন্টের ব্যাপারে ডিসকাস করতে পারবে না। হয়ে গেল। আচ্ছা, 120 আছে। 120 বলছে ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন পার্লামেন্ট। ঠিক আছে, 119 বলছি না, যেটা ইম্পর্ট্যান্ট সেইগুলো আগে বলে দিই। 110 সব থেকে ইম্পর্ট্যান্ট, মানি বিলসের ব্যাপারে। কোন শব্দ, একটা প্রশ্ন বারে বারে চলে আসে যে কোন শব্দটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে নেই। এটা হচ্ছে বাজেট। তাহলে 112 বাজেট, 12 বাজেট, 12 বাজেট, 12 বাজেট, এরকমভাবে মনে রাখো, 12 বাজেট, 12 বাজেট। কিন্তু বললে তো বাজেট শব্দটা নেই, অফকোর্স বাজেট শব্দটা নেই, কিন্তু এটাই বাজেটটাকে বোঝায়। কে বোঝায়? এটাকে বলে হচ্ছে AFS, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এইভাবে মনে রাখো। 112 বাজেট, 12 বাজেট, 112 বাজেট। তাহলে ওর বাজেট, কিন্তু বাজেট কথাটা নেই, সেই কথা জায়গায় কী কথা বলা হয়েছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, 110-এ মানি বিল তো, 109টাও তোমার যদি মানি বিলের আর্টিকেল জিজ্ঞেস করে তাহলে কিন্তু 110 টিক মারবে। মানি বিলের সংক্রান্ত কিছু ব্যাপার আছে যেটা 109-তে আছে। এটা কি বলছে বলো তো? এটা মানি বিলের সংক্রান্তই বলছে, বাট স্পেশাল প্রসিডিওর বলছে। স্পেশাল প্রসিডিওর উইথ রেসপেক্ট টু মানি বিল। কিন্তু মানি বিলের যদি আর্টিকেল জিজ্ঞেস করে, এটা খুব বলে 109, 110-এর মধ্যে 110 হচ্ছে ইজ এ প্রমিনেন্ট আর্টিকেল। তোমায় যদি একদম স্পষ্টভাবে বলে দেয় যে স্পেশাল প্রসিডিওর উইথ রেসপেক্ট টু মানি বিলের আর্টিকেল বলো, তখন বলবে তুমি 109। ঠিক আছে, 108 এটাতে ওরা আটকে গেছে। আটকে গেছে, কারা আটকে গেছে? রাজ্যসভা আর লোকসভা। তাহলে কী বলতে চাইছি কথাটা? আটকে গেছে মানে হচ্ছে এদের একটা জয়েন্ট সিটিং হবে, জয়েন্ট সিটিং অফ রাজ্যসভা লোকসভা। ঠিক আছে, সব ফিল হয়নি কিন্তু এখনও, 106 বাকি। 6টা তোমরা যদি জানো, শুক্রের ধাঁচ, ভিনাস, ভিনাসকে আমরা 6 দিয়ে ডিনোট করি। তাহলে 6তে ভিনাস জাতীয় জিনিস আসবে। ভিনাস জাতীয় মানে কি? লক্ষ্মী আসবেন। লক্ষ্মী মানে কি? স্যালারি। তাহলে 106 বলছে স্যালারি। স্যালারি বাদেও তো ওনারা অনেক কিছু পান, যেমন কি আরও অ্যালাওয়েন্সেস। কাদের? অফ মেম্বার্স। একশো সাত কী বলছে? 107 বলছে বিলসের ব্যাপারে। বিলস আসবে যাবে, তাহলে ইন্ট্রোডাকশন আর পাস হবে, এই দুটো। 111 কি? 111 এক এক এক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক এক এক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক এক এক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাসেন্ট টু বিলস।
অ্যাসেন্ট কথাটার মানে কি? অ্যাসেন্ট মানে হচ্ছে হ্যাঁ বলা, যে হ্যাঁ এই বিলটা পাস হবে, হ্যাঁ। অ্যাসেন্ট মানে হ্যাঁ, হয় চন্দ্রবিন্দু জফর আকার, হ্যাঁ, এক এক এক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসেন্ট টু বিলস। ঠিক আছে। 114 কি বলবে? 114 বলবে অ্যাপ্রোপ্রিয়েশন বিলস। আর এইগুলো না অতটা দরকারই নয়, আমি ছোটোগুলো বলে দিই, নাহলে বড় বলতে গেলে অনেক সময় লেগে যাবে। 118 বলবে হচ্ছে রুলস অফ প্রসিডিওর। ঠিক আছে, আমি ছোটো ছোটো শব্দ বলে দিচ্ছি। 118 মানে হচ্ছে রুলস অফ প্রসিডিওর। 120 তো ল্যাঙ্গুয়েজ, 121 122 পড়লে 15 16 19 অ্যাপ্রোপ্রিয়েশন বিলস। আর 113 যেহেতু একটা আনলাকি নাম্বার, তাহলে আনলাকি মানে কি, মানে এস্টিমেট করতে হবে। আমরা কি চাই, পয়সা ওড়াতে, কিন্তু না, একটা পয়সার ধান দিতে হবে, তা ভাল লাগছে না, অনেক টাকা খরচা করবো। 13 আনলাকি, অ্যাজ ইফ খুব খরচা করতে ইচ্ছে করছে কিন্তু খরচা করতে দিচ্ছে না। তাহলে প্রসিডিওর ইন পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেট, প্রসিডিওর অফ পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেটস। হয়ে গেল, এই হচ্ছে জিনিস। এইগুলো একটু ফাঁকা থাকলো, বাট নট এন ইস্যু, সব পড়ে গেলে তো হয়েই গেল, পরে ভাবা যাবে। যেটা আরও ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট, সেইটা পড়াই। সুপ্রিম কোর্টের কী কী লাগবে, সুপ্রিম কোর্ট বোঝানো ইজি। কীরকম লিখবো বলো তো, ব্রেক ব্রেক করে লিখি। 124 থেকে লিখবো হচ্ছে, 124 থেকে ডাইরেক্ট যাবে 134। 134-এর পর একটা লেজুর আছে যার নাম 134-এর এ। 124 থেকে 134, 134 পর একটা লেজুর আছে যার নাম হচ্ছে 134-এর এ। আর আবার 134 থেকে ভাবতে পারো 144 অব্দি আছে। ঠিক আছে, তাহলে চলো, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, তারপর 34-এর এ। পরের পোর্শনটা পড়ে যাচ্ছি। 124 কী বলে নেবে, 124-এ কী বলে নেবে, যে একটা সুপ্রিম কোর্ট থাকবে, একটা সুপ্রিম কোর্ট আমাদের থাকবে। 125 থেকেই অ্যাকচুয়ালি জিনিস শুরু। 125 5 কিউব, তোকে 5 টাকা, তোকে 5 টাকা, তোকে 5 টাকা, অ্যাজ এ কী হয়েছে, তোকে তাহলে স্যালারি দেওয়া হবে। তোকে বলা উচিত না, অ্যাকচুয়ালি স্যালারি উইথ অফ জাজেস, জাজেসদেরকে স্যালারি দেওয়া হবে। বাট কী করবো বলো তো, এরকম বোঝানোর চক্করে এইগুলোকে না একটু করতেই হয়, কিছু করার নেই, মানে ইমোশনের জিনিসটাকে ঢোকাতে হবে। তো কীভাবে 125 স্যালারি আবার জাজেস কীভাবে মনে রাখবো, তো 5 টাকা 5 টাকা 5 টাকা এরকম করে দেবো। ওকে, সো মার্জনা করবেন, বাট দিস ইজ দ্য বেস্ট আই ক্যান ডু ফর নাও। ঠিক আছে, স্যালারি অফ জাজেস। তারপরে আসছি 126। 126 কেন, শুক্রের ধাত 6। ঠিক আছে, তাহলে এটা কি, ভিনাস মানে সিজেআই, মেন লোক থাকবে, আগে সিজেআই থাকবে। তুমি ভালো করে মনে করো, মাঝখানে যদি সিজেআই বসেন, ঠিক আছে, এনার পাশে তো আরও জাজ বসেন, সুপ্রিম কোর্টে তো আরও যারা জাজ আছেন তারাও বসবেন। এনাদেরকে কী বলা হয়, অ্যাডহক জাজেস। অ্যাডহক, অ্যাডহক। তাহলে 126 যেই তোমার সিজিআই হয়ে গেল, এটা 126 তো, তারপর অ্যাডহক জাজেসরা আসবেন, অ্যাডহক, ওনার পাশে যারা বলেন তাকে বলে অ্যাডহক জাজেস। কিছু কিছু কেসে যেই জাজরা তাদের বিচার দিয়ে গেছেন, জাজমেন্ট দিয়ে গেছেন, তাদেরকেও ডাকতে হয়। তাহলে অ্যাডহক জাজেসের পর রিটায়ার্ড জাজেস। আচ্ছা, এগুলো লিখছি, এগুলো মানে কি, এগুলো মানে হচ্ছে বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডহক জাজেস অফ ইন্ডিয়া, অ্যাপয়েন্টমেন্ট অফ রিটায়ার্ড জাজেস। অনেক সময় তাদেরকেও ডাকা হয় পুরনো জাজমেন্ট কী দিয়েছিলেন সেটার ব্যাপারে জানার জন্য। 129টা খুব ইম্পর্টেন্ট, 129, সুপ্রিম কোর্ট টু বি আ কোর্ট অফ রেকর্ড। ঠিক আছে, 130 দেখতে পেলেই এইটা ভাববে যে 130 তো, শূন্যটাকে মনে করবে এই তো এরকম এরকম এরকম, এটা চেয়ারের মতন বানালাম, তাহলে এটা কি, সিট, এটা একটা সিট, সিট অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, 131, 131 হচ্ছে সুপ্রিম কোর্টের যে ক্ষেত্রটা, 131 তো, এই যদি আমাদের সুপ্রিম কোর্ট হয় তার যে ক্ষেত্রটা, মানে অরিজিনাল জুডিসডিকশন, কতটা জায়গার ওপর তিনি তার প্রভাব ফেলতে পারছেন,
অরিজিনাল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। 132 কি বলছে? অ্যাপিলেট জুরিসডিকশন। ঠিক আছে, 132, 33, 34 তিনটে আছে, তিনটে মোটামুটি সেম। আমি এখানে বক্সটা নিই। 132, 133, 134। আমার এখানটা লেখা উচিত ছিল। ঠিক আছে, এরা তিন ভাই, 132, 133, 134। এখানে কী হবে? অ্যাপিলেট জুরিসডিকশন। আর এখানে একটা বক্স। কি লিখবো বলো তো? কি লেখা যায় বলে দিই। অ্যাপিলেট জুরিসডিকশন সার্টেন কেস। অ্যাপিলেট জুরিসডিকশন আঁকবে, কিচ্ছু ভেবো না কি লিখছো না লিখছো। সার্টেন কেস, সিভিল কেস, আর কি কেস হয়? ক্রিমিনাল কেস। ব্যাস, তিনটে, 3 মাস্কেটিয়ার্স। 132, 133, 134। অ্যাপিলেট জুরিসডিকশন সার্টেন কেস, অ্যাপিলেট জুরিসডিকশন সিভিল কেস, অ্যাপিলেট জুরিসডিকশন ক্রিমিনাল কেস। 134A কি বলবে? এই যে অ্যাপিল করছে, তোমরা যে এত অ্যাপিল করছো তার একটা সার্টিফিকেট, তাহলে সার্টিফিকেট ফর অ্যাপিল। সার্টিফিকেট ফর অ্যাপিল, এই এ দিয়ে অ্যাপিলও মনে রাখতে পারো। এই এ অ্যাপিল। ঠিক আছে, 134। তারপর দেখা যাক 135, 136, 137, 138। একটু গ্যাপ দিয়ে শক্ত পড়ার দরকার নেই। 141। ঠিক আছে, 143 আর 144। আগে 141 বলে দিই। 143 কাকে বলতাম আমরা ছোটোবেলায়? আই লাভ ইউ না? 143 মানে আই লাভ ইউ, তাহলে এটাকে আই লাভ ইউ আর্টিকেলও বলে, মানে ঠিক আছে মনে রাখার জন্য বলে, অফিসিয়ালি অফকোর্স বলে না। 143 মানে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে বলছে আই লাভ ইউ। কেন? কারণ সুপ্রিম কোর্টের কিছু কনসালটেন্সি চাই, মানে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে কনসাল্ট করতে পারে। এই দিকে আরও দেওয়া উচিত। প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে কিছু কনসাল্ট করতে পারেন, যে কিছু জানার থাকবে, তো প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট কনসাল্ট করবে, এটাকেই বলে আই লাভ ইউ আর্টিকেল 143। 141 মানে 4, দেখো 1 আর 1-এর মধ্যে ঘিরে গেছে। বেসিক্যালি কী বলছে? এটা বলছে তোমার যে সুপ্রিম কোর্ট যে লটা বলে দেবে সেটা বাকি যেখানে যেই কোর্ট আছে, ক্যালকাটা হাইকোর্ট থাকুক, মাদ্রাস হাইকোর্ট থাকুক, বম্বে হাইকোর্ট থাকুক, সব জায়গায় লাগু হবে। তাহলে সুপ্রিম কোর্টের ল বাইন্ডিং অন অল কোর্টস থ্রু আউট দ্য কান্ট্রি। ঠিক আছে। 144 কি বলছে? 4 এই 4 মানে সিভিল, এই 4 মানে জুডিশিয়াল। এটাই আঁকবে, মানে আমি কিন্তু বারবার বলছি লিখে পড়ার চেষ্টা করবে না। 144 লিখলে তো একটা 4 দিয়ে তুমি আমি কারণ জিজ্ঞেস করো না এটার মানে কি হয়, মানে বললে আর কোনোদিন মনে রাখতে পারবে না। সিভিল আর এইটা হচ্ছে জুডিশিয়াল। সিভিল আর জুডিশিয়াল যে অথরিটিগুলো আছে তারা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কাজ করবে। টু অ্যাক্ট ইন এইড অফ সুপ্রিম কোর্ট, টু অ্যাক্ট ইন এইড অফ সুপ্রিম কোর্ট। সিভিল আর জুডিশিয়াল অথরিটি, আর সোলটাকে ধরার চেষ্টা করো, এসেন্সটাকে ধরার চেষ্টা করো। সিভিল আর জুডিশিয়াল অথরিটি সুপ্রিম কোর্টেরকে মান্যতা দিয়ে বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কাজ করবে। তাহলে হয়ে গেল 144। মাঝের 4টে পড়ে আছে, রাইট? সব করিয়ে দেবো। আচ্ছা 8 তো 138। তাহলে কি বলছে? এনলার্জমেন্ট অফ জুরিসডিকশন, মানে তার আয়তক্ষেত্রটাকে বাড়াবে, আরও কত কত জায়গায় বিচার দেওয়া যেতে পারে। এনলার্জমেন্ট অফ জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে। তারপর কি বলছে? 136-এ স্পেশাল লিভ, ছুটি চাই, লিভ, স্পেশাল লিভ টু অ্যাপিল বাই সুপ্রিম কোর্ট। 137 রিভিউ of judgment and orders of Supreme Court. 135 jurisdiction and powers of Federal Court.
এইগুলোর আমি আপাতত কোনো ট্রিক খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? এটা করে করে দেখতে পারো, পরে কখনো কিছু মনে পড়লে স্ট্রাইক করলে আবার ভিডিও বানিয়ে দেবো, কী আছে। এই গেল। আর লাস্টের একটুখানি যেটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ তোমার একদম ডাইরেক্ট একজনের কথাই বলা আছে, সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে? এনার আন্ডারে তোমার দুটো আর্টিকেল আছে, 148 আর তোমার আছে 149। 149, 148 কী বলবে, যে আমাদের একজন সিএজি থাকবেন, থাকতে তো হবে। আর 149 বলবে তার আবার কি ডিউটিস অ্যান্ড পাওয়ার্স আছে, ঠিক আছে? এই গেল সিএজি। বাস, দিস ইজ ইট। মোটামুটি অর্ধেকের বেশি আর্টিকেল অফ কনস্টিটিউশন তোমরা জেনে গেলে। ওকে, চলো, বাই, টাটা।